নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করব, যেটি এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার বাংলার যে সিলেবাস সেখানে রয়েছে এবং পাশের সিলেবাস এবং অনার্সেও চতুর্থ সেমিস্টারের বাংলা সিলেবাসের মধ্যে রয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও থাকতে পারে। প্রমথ চৌধুরীর লেখা একটি প্রবন্ধ, বই পড়া, খুব বিখ্যাত একটি প্রবন্ধ। আমরা তো জানি যে প্রমথ চৌধুরী মানেই বাংলা সাহিত্যে বীরবলি ঢং, চলিত ভাষা, জয় জয়কার, প্রবন্ধের মতো বিষয়, এমন গুরুগম্ভীর বিষয়, প্রকৃষ্টরূপে বন্ধন, যা যুক্তির বাঁধন, যুক্তি দিয়ে কোনো একটা বিষয়কে, সেটা সমাজ, ধর্ম, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি, যে কোনো কিছুকে নিয়েই একটা যুক্তিনিষ্ঠ বিচার এবং পাঠককে সেই বিচারের মধ্য দিয়ে একটা ভাবনায় পৌঁছে দেওয়া, এটাই তো প্রবন্ধের কাজ। গদ্য তার ভাষা মাধ্যম। সেই গদ্য কেমন করে সাধু থেকে চলিতে রূপান্তরিত হতে পারে, আমাদের মুখের ভাষা, সেই ভাষাকে একটু সাজিয়ে নিলে কত সুন্দরভাবে তাকে দিয়ে কত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা যায়। প্রমথ চৌধুরী আমাদের বাংলা সাহিত্যে সেই জায়গাটাকে তৈরি করলেন তাঁর মতো করে। একে নিছক একেবারে মুখের ভাষা বললে হবে না, তাকে অবশ্যই সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তিনি। তো সেই চলিত ভাষাতে লেখা তাঁর একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, বই পড়া, সেই প্রবন্ধটি নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই বলি যে সমাজ সাহিত্য সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র নিয়েই আমাদের প্রমথ চৌধুরী লেখালেখি করেছেন। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে, আমাদের সমাজের ক্ষেত্রে, আমাদের সমাজের বুকে দাঁড়িয়ে বই পড়া একটা অন্য মাত্রা তৈরি করে। সমাজকে বদলে দেওয়া, সমাজের ভাবনা চিন্তাকে বদলে দেওয়া, বই সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আরেকবার পরিবর্তিত করা, বইয়ের গুরুত্বকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা, এক্ষেত্রে প্রমথ চৌধুরীর এই প্রবন্ধের দান অসামান্য। কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের এক বলতে পারা যেতে পারে এক সাহিত্য অধিবেশনে, তিনি লাইব্রেরির বার্ষিক অধিবেশনে বলা যেতে পারে দাঁড়িয়ে তিনি এই প্রবন্ধটি পাঠ করেছিলেন তার বক্তব্য হিসাবে। এই যে কটেজ লাইব্রেরি এবং ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য অধিবেশনে তিনি বক্তব্য রাখছেন এবং একটি লাইব্রেরির বার্ষিক অধিবেশনে দাঁড়িয়ে তাকে যদি কিছু বলতে হয়, অবশ্যই সেখানে বই পড়ার গুরুত্ব তাকে রাখতে হবে। বই পড়ার প্রয়োজনীয়তা কোথায় সেটা তুলে ধরতে হবে, লাইব্রেরির ভূমিকা কোথায় সেটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। প্রমথ চৌধুরী সেটাই করেছেন। এবং এই প্রবন্ধটা নিয়ে কথা বলতে গেলে আমরা একটু যদি বলি যে আজকের সমাজটাকে, পড়াশোনার ভূমিকা, পড়াশোনার প্রতি আগ্রহ আমাদের দিন দিন কমে যাচ্ছে। আমরা আজকের দিনে দাঁড়িয়ে নোট ভিত্তিক একটা পড়াশোনা করি। একটা বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, সেখানে যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিছু নির্দিষ্ট সিলেবাসের মধ্যে থেকে একেবারে টেক্সট বা প্রাসঙ্গিক যে বই, সেই পড়াশোনার মধ্যেও ছাত্ররা আজকে আর প্রবেশ করছে না। একেবারে নোট ভিত্তিক পড়াশোনা, যেটা আজকে পড়ে কালকে আর ছাত্রদের মনে থাকে না। এবং আমরা দেখতে পাই আজকের দিনে গ্রামে, জেলা স্তরে যে সমস্ত লাইব্রেরিগুলো রয়েছে, সেখানে আমরা দেখব যে ছাত্ররা বা পাঠকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সরকারেরও অনেক সময় সেই ব্যাপারে আর আগ্রহ তৈরি হচ্ছে না, ফলে অনেক লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের সেখানে দোষ নেই। যদি পাঠক সেই সময়টাতে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সময় কাটায় অন্যভাবে, তাহলে পড়াশোনার প্রতি আগ্রহটা যখন কমে যায়, বইয়ের প্রতি আগ্রহ যখন কমে যায়, তখন লাইব্রেরিমুখী হওয়াটাও একটা সংকটের জায়গা তৈরি করে। তো সেই যে জায়গা, সমস্ত ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা এই ভূমিকাটুকু করে নিলাম যে বই পড়তে হবে, লাইব্রেরিকে বাঁচিয়ে রাখতে হবে। প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে সেই বইয়ের গুরুত্ব আর লাইব্রেরির গুরুত্বকে তিনি আমাদের সমাজে, আমাদের জীবনে কতখানি, সেটাকে তৈরি করবার চেষ্টা করছেন। তাঁর এই প্রবন্ধ এতগুলো বছর পর আজকে যখন আমরা পড়ব, আমরা বুঝতে পারি যে তিনি সেই সময় বসে যে প্রবন্ধ লিখে গেছেন, আজকে তিনি যেন দাঁড়িয়ে আরও বেশি প্রাসঙ্গিক। এই বই পড়া প্রবন্ধ যেন আমাদের মানুষের মধ্যে একটা জনসচেতনতা তৈরি করে, আমাদেরকে একবার মনে করিয়ে দেন প্রমথ চৌধুরী যেন এই লেখার মধ্য দিয়ে যে বই পড়া কতখানি প্রাসঙ্গিক। যাক, এতটা ভনিতা না করে এবার আমরা আলোচনায় আসি। তাহলে আমরা শুরুতেই কিন্তু বলেছিলাম, প্রমথ চৌধুরী বই পড়া প্রবন্ধে আসলে যেটা বলতে চাইছেন যে বই পড়ার গুরুত্ব এবং সেই বই যেখানে থাকে সেই লাইব্রেরির গুরুত্ব।
লাইব্রেরিকে বাঁচিয়ে রাখতে হবে। আসলে এই প্রবন্ধে প্রমথ চৌধুরী যেটা বলতে চাইছেন, একটা সভ্যতা, একটা জাতি, তাদের বিকাশ কিসের উপর নির্ভর করে? সে কি শুধুই অর্থনৈতিক উপার্জনের উপর? না, শিল্প, সাহিত্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রকেই তাকে বিকশিত করতে হবে। একটা সভ্যতা, একটা জাতি, একটা দেশ, সে তো তার পরিচয় শুধুমাত্র তার অর্থনৈতিক উৎপাদনের উপর নির্ভর করে তৈরি করে না। সে তো শুধু খেয়ে পড়ে বাঁচে না। আবার লক্ষ্য করবার বিষয়, প্রমথ চৌধুরী একটা চমৎকার কথা বলছেন, যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, অর্থের ভাণ্ডারও শূন্য। সত্যি তো, পড়াশোনা না করলে একটা জাতি যদি শিক্ষিত না হয়, সুশিক্ষিত না হয়, অর্থনৈতিক দিক থেকেও সে এগিয়ে যায় না। এমন কোনো দেশ আমাদের পৃথিবীতে বোধহয় নেই যারা অশিক্ষিত অথচ খুব উন্নত। হতে পারে না। শিক্ষাই উন্নতির একটা সোপান। কিন্তু সেই শিক্ষাকে নিছক অর্থনৈতিক মাপকাঠিতে বিচার করতে গেলে একটু বোধহয় ভুল হবে। প্রমথ চৌধুরী সেই জায়গায় শিক্ষাকে, জ্ঞানকে একটা সভ্যতা, একটা জাতির উন্নতির সোপান রূপে দেখতে চাইছেন। প্রথমেই সেই জায়গাটাকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এ তো সহজ কথা, আমরাও জানি যে শিক্ষাই আনে চেতনা। চেতনা সম্পন্নই তো আমরা। মানুষ যে অন্যান্য পশু পাখিদের থেকে আলাদা, সে কিসে আলাদা? দেহে আলাদা নয়। কিছু জৈবিক প্রবৃত্তি প্রত্যেকটা প্রাণীরও আছে, আমাদেরও আছে। সেটাই তার একমাত্র পরিচয় নয়। মানুষ যে অন্যান্য পশু পাখিদের থেকে আলাদা, সেটা কিসে? না, তার চেতনায়। রবীন্দ্রনাথ একটি প্রবন্ধে খুব চমৎকারভাবে বিষয়টাকে তুলে ধরেছিলেন যে আমরা, আমাদের পক্ষে 4 পায়ে হাঁটা কিন্তু খুব সহজ ছিল। 4 পায়ে হাঁটলে আমাদের পক্ষে পরিশ্রমও অনেক কম করা যেত, দ্রুত হাঁটতেও পারতাম। ঘোড়া খুব দ্রুত দৌড়ায়। কিন্তু মানুষটার দুটো হাতকে, মানে দুটো পাকে, সামনে দুটো পাকে কী করলো? হাত রূপে ব্যবহার করবার জন্য সে 2 পায়ের ওপর ভর দিয়ে হাঁটার প্র্যাকটিস করলো। বারবার সে পড়ে যাচ্ছে, তারপরেও সে দাঁড়াবার চেষ্টা করছে। দুটো পাকে সে হাত করবে, কারণ ওই দুটো পাকে যদি সে হাতে না পরিবর্তিত করে শুধু পায়েই পরিবর্তিত করে, যেমনটা তার প্রকৃতির নিয়মে সে হতে পারত, তাহলে কি হতো? সে ওই গোয়ালে বাঁধা থেকে জাবর কাটত, সেও গরু হতো। কিন্তু সে তার দুটো হাত সংরক্ষণ করেছে, তাকে পায়ে পরিণত করেনি। কারণ সেই হাত ছিল বলেই তো সে লেখালেখি করে, সে আঁকে, সে গান করে, সে নৃত্য করে। অর্থাৎ সে তার শিল্পী সত্তাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। আর তার মূলে কি আছে? মানুষের একটা চেতনা আছে। মানুষ চেতনা সম্পন্ন জীব। এই চেতনার কারণেই মানুষ কিন্তু অন্যান্য প্রাণীদের থেকে আলাদা। একটা দেশ, একটা সভ্যতা, তার উন্নতি, তার বিকাশ, তার শ্রেষ্ঠত্ব সবটাই নির্ভর করে তার জ্ঞানের উপর, তার চেতনার বিকাশের উপর। কারণ জ্ঞান আর চেতনা দুটো কিন্তু পাশাপাশি। একটা মানুষের চরিত্রকে তৈরি করবার ক্ষেত্রে জ্ঞানের মূল্য অপরিসীম, শিক্ষার মূল্য অপরিসীম। আর সেই জ্ঞান, সেই শিক্ষা কোথা থেকে আসবে? বই থেকে। এই কারণেই বই পড়ার গুরুত্বকে প্রমথ চৌধুরী বারবার গুরুত্ব দিতে চাইছেন এই প্রবন্ধে। তিনি কি বলতে চাইছেন? তিনি বলতে চাইছেন মানুষ শুধু শরীরে বাঁচে না, মনে বাঁচে, চেতনায় বাঁচে, আর নান্দনিক চেতনায় বাঁচে। ফলে সেই চেতনা, সেই মন, তাকে গুরুত্ব দিতে গেলে বই পড়তে হবে, পড়াশোনা করতে হবে। তিনি চমৎকার কথা বলছেন যে শরীরের সুস্বাস্থ্যের জন্য যেমন একটা হাসপাতালের প্রয়োজন, তেমনি মনের সুস্বাস্থ্যের জন্য বই এবং সেই বইয়ের ভাণ্ডার স্বরূপ লাইব্রেরির প্রয়োজন। একটি লাইব্রেরিতে গেলে আমরা কত রকমের বই পাই। যে বইটা সন্ধানে যাই সেই বইটা তো পাই, বা সেই বইটা যদি নাও পাই, আরও কিছু বই পাই। সেই বইগুলো আমাকে বইয়ের এক অফুরন্ত জ্ঞানের জগতের দিকে টানে, হাতছানি দেয়। আর জ্ঞান, যে কথা আগেই বললাম, জ্ঞানই তো মানুষের চেতনা আনে, মানুষকে বিকশিত করে, তাকে সুশিক্ষিত করে। কিন্তু প্রমথ চৌধুরী এই সুশিক্ষিত হবার পথে বাধাটাকেও বারবার উল্লেখ করছেন। তিনি একটা চমৎকার কথা বলছেন যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে কিন্তু সুশিক্ষিত হবার সুযোগটা তৈরি হয়নি। আমাদের বিদ্যালয়ে কি হয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কি হয়, সেখানে নির্দিষ্ট একটা সিলেবাস থাকে। সেই সিলেবাসের মধ্যেই ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং সেখানে পাস ফেল নামক প্রথা দিয়ে একটা ডিগ্রি অর্জনের মধ্য দিয়েই আমাদের শিক্ষা স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হয়। কিন্তু প্রমথ চৌধুরী বারবার বলছেন শিক্ষা মানে ওই নিছক একটি ডিগ্রি অর্জন নয়,
শিক্ষা মানে নিছক একটা সার্টিফিকেট নয়, শিক্ষা মানে নিছক পাস নয়। কারণ আমরা তো দেখেছি, আমরা যখন একটা প্রথাগত শিক্ষার মধ্যে পড়াশোনা করি, তখন আজকে পড়াশোনা করে আমার ২ মাসও অতিক্রান্ত হয় না, ২ দিনও অতিক্রান্ত হয় না। আমরা সব ভুলে যাই। কারণ আমরা একটা প্রথাগত পড়াশোনার মধ্যে শুধু কিছু নোট ভিত্তিক পড়াশোনা করি, বইয়ের সাথে আমাদের যোগাযোগ থাকে না। কিন্তু সত্যি কথা বলতে, একজন মানুষ, একজন ছাত্র বই থেকে যতটা জানবে, ওই স্কুল কলেজের গণ্ডিবদ্ধ পড়াশোনা কি তাকে ততখানি দিতে পারবে? একজন শিক্ষকও কি তাকে ততখানি দিতে পারবে? চমৎকার তিনি কথা বলছেন। তিনি বলছেন, সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। কি চমৎকার কথা নাই? সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। এ কেমন করে সম্ভব? আমরা তো জানি সুশিক্ষিত হতে গেলে স্কুল কলেজের পড়াশোনা লাগে, শিক্ষকের প্রয়োজন লাগে, আমাকে তারা সাহায্য করবে, আমাকে তারা সিলেবাস দেবে, আজকের দিনে দাঁড়িয়ে নোট দেবে। এই নোট ভিত্তিক পড়াশোনা না হলে আমি কেমন করে সুশিক্ষিত হব? এখানেই প্রমথ চৌধুরীর আপত্তি। তিনি বলছেন যে ছেলেমেয়েরা যদি শুধুই নোট পড়ে, তিনি একথা বলছেন না, আমরা উদাহরণ টেনে বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার তো দোষ তিনি ধরছেন। তো সেখানে দোষটা তো আমরা নিজেরাই দেখতে পাচ্ছি যে এই যে নোট ভিত্তিক পড়াশোনা, এটা কি করে শিক্ষার্থীর যে পড়াশোনাটাকে, তার যে জ্ঞানের জায়গাটাকে তাকে সম্পূর্ণ হতে দেয় না। তাকে খুব প্রয়োজনের বেশিকে কিছু জিনিসটাকে জানতে সাহায্য করে, কিন্তু জ্ঞানের যে অফুরন্ত ভাণ্ডার, যেটাকে পরিপূর্ণরূপে আয়ত্ত করতে গেলে শিক্ষার্থীকে নিজে থেকে আগ্রহী হয়ে তার নিজের ভালো লাগা থেকে সেই জায়গাটাতে চর্চা করতে হবে। সেই জায়গাটা, সেই ভালোবাসা থেকে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডারের মধ্যে প্রবেশ করা, বই পড়ার মধ্য দিয়ে, সেটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই। তাই তিনি বলছেন, সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। অর্থাৎ প্রকৃত শিক্ষিত হতে গেলে কোনো স্কুল কলেজ, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, কোনো শিক্ষক কখনোই কোনো ছাত্রকে সুশিক্ষিত করতে পারে না। আমরা আজকে সুশিক্ষিত বলতে ওই একটা সার্টিফিকেট, একটা ডিগ্রি পাস, এটাকে বুঝি। কিন্তু প্রকৃত জ্ঞান আহরণ করতে গেলে শিক্ষার্থীকে নিজে থেকে পড়াশোনা করতে হবে এবং নিজে থেকে জানতে আগ্রহী হতে হবে। এবং সেই জানার জগৎটাকে, ইচ্ছেটাকে কে পূর্ণ করবে? বই। খুব সহজ ভাষায় আমরা বলি, আমরা স্কুল কলেজে কতক্ষণ সময় থাকি, কতটুকু সময় থাকে, কিন্তু একটা বিরাট সময় কিন্তু আমরা বাড়িতে থাকি। সেই বাড়িতে থাকা সময়টাকে যদি আমরা বই পড়ে কাটাই, তাহলে স্কুল কলেজের ওই গণ্ডিবদ্ধ পড়াশোনার বাইরে বেরিয়ে নিজস্ব চাহিদায় যদি বইটা পড়ি, তাহলে কি হয়, আমার পড়াশোনার স্তরটা আরও গভীরতা পায়, আমি নিত্য নতুন জিনিস জানতে পারি এবং সেই জানাটা আমাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। যদি শুধুই নোট ভিত্তিক পড়াশোনার দিকে আমরা এগোতে থাকি, তাহলে কিন্তু সেটা আমাদের জানার জগৎটাকে সংকীর্ণ করে দেয়। এটা প্রমথ চৌধুরী বলবার চেষ্টা করছেন যে আমাদেরকে সুশিক্ষিত হতে গেলে স্বশিক্ষিত হতে হবে। অর্থাৎ নিজেদেরকে নিজেদের জ্ঞানভাণ্ডার সম্পূর্ণ করবার দায়িত্ব নিতে হবে এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমাদের সহায়ক হবে বই। বইয়ের থেকে ভালো বন্ধু আর কেউ হয় না। আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করতে যাই, একজন শিক্ষক পড়ান, কিন্তু শিক্ষক আমাদের সঙ্গে কতক্ষণ থাকবেন? কিন্তু বই, সে তো সবসময় থাকতে পারে। এখানেও তিনি কি চমৎকার কথা বলছেন। তিনি বলছেন যে শিক্ষকের কাজ শিক্ষা দানে নয়, বরং ছাত্রকে তা গ্রহণ করতে উদ্বুদ্ধ করায়। কি চমৎকার কথা! শিক্ষকের কাজ শিক্ষা দানে নয়। আমরা তো এতদিন জানতাম শিক্ষকের কাজ শিক্ষাদান, কিন্তু এখানেই সমস্যাটা। শিক্ষক কি তাহলে শিক্ষাদান করবেন না? অবশ্যই করবেন। শিক্ষকের কাজ শিক্ষাদানে নয়, তা ছাত্রকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করায়। অর্থাৎ শিক্ষক শুধু পড়াবেন না, তিনি শুধু নোট দেবেন না, তিনি কখনোই এমন কথা বলবেন না যে তিনি সব জানেন এবং তিনি যা বলে দিচ্ছেন তার বাইরে কিছু জানার দরকার নেই। বরং শিক্ষক এমনভাবে পড়াবেন যে শিক্ষকের ক্লাস করার পর একজন ছাত্র সেই বিষয়টা সম্পর্কে এতটা আগ্রহী হবে যে সে নিজে থেকেই সেই বিষয়ের যে টেক্সট বই কিংবা সেই সংক্রান্ত যা কিছু রেফারেন্স বই বা যা কিছু রয়েছে আমাদের সমাজে, সেই বইগুলো যা লাইব্রেরিতে পাওয়া যায়, সেই বইগুলো পড়ে সে নিজে আরও জানার আগ্রহী হবে। অর্থাৎ শিক্ষক তাকে তার মনের যে জানার আগ্রহটা তাকে উস্কে দেবেন। একটা বিষয় সম্পর্কে কিছু কথা তিনি বলবেন, কারণ তার কিছু বাধ্যবাধকতা থাকে, তাকে একটা নির্দিষ্ট সময়ে একটি সিলেবাস শেষ করতে হয়। ফলে তিনি কখনোই পরিপূর্ণ শিক্ষা দিতে পারেন না।
ওই নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি যা কিছুই বোঝাবেন সেটা হবে আংশিক। তাই তিনি সেই আংশিক সময়কালে যেটুকু পড়াবেন তার মধ্য দিয়ে যেটুকু দেবেন তার থেকে অনেক বেশি ছাত্রকে সেই সংক্রান্ত বই পড়ে জেনে নিতে তিনি কৌতূহলী করবেন। আমাদের খুব মনে পড়ে যায় চর্যাপদের কিছু লাইনের কথা। সম্ভবত লুইপাদ একটি কথা বলেছিলেন, চর্যাপদের আদি পদকর্তা যাকে বলা হয়। লুইপাদ কি বলছেন না, এই যে চর্যাপদের যারা বৈষ্ণব সাধক বা বৈষ্ণব পদকর্তা, এই একটু ভুল বললাম, চর্যাপদে যে আমাদের বৌদ্ধ সাধকেরা, এই বৌদ্ধ সাধকেরা কি করেন না, বৌদ্ধ সাধকেরা তাদের সাধনার কথা, সাধ্য সাধন তত্ত্বের কথা তাদের গানের মধ্যে দিয়ে ব্যক্ত করেছেন। শূন্যতার দর্শনের কথা বলছেন, যেখানে এই রূপজ জগতের মায়া মোহ থেকে বেরিয়ে সুখ দুঃখকে সমান চোখে দেখবে একজন বৌদ্ধ সাধক। সেই যে শূন্যতার দর্শনে পৌঁছানো, সেখানে গুরুর ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে আমাদের লুইপাদ একটি কথা বলছেন যে গুরুকে জানো, অর্থাৎ গুরু তোমাকে পথ দেখাবে। এই যে লুইপাদ বলছেন গুরুর থেকে জেনে নাও। আবার একটা লক্ষ্য করবার বিষয়, আমাদের আর একজন বিখ্যাত আমাদের বৌদ্ধ পদকর্তা কান্যপাদ, তিনি কি বলছেন, তিনি বলছেন গুরু বোবা শিষ্য কালা, অর্থাৎ গুরু বোবা শিষ্য কালা। একজন বলছেন গুরুর থেকে জেনে নাও, আর একজন বলছেন গুরু বোবা শিষ্য কালা, অর্থাৎ গুরু কিছু বলতেও পারবেন না, কিভাবে তুমি যাবে, শিষ্য কিছু শুনতেও পাবে না, গুরু বোবা শিষ্য কালা। অর্থাৎ এই রূপক কথাগুলোর মধ্য দিয়ে যেটা বলতে চাইছেন, লুইপাদও ভুল বলেননি, কান্যপাদও ভুল বলেননি। দুটো কথা হচ্ছে দুটো পথ, লক্ষ্যটা একই। আসলে তাঁরা বলতে চাইছেন যে বৌদ্ধ দর্শনে যে সাধ্য সাধন তত্ত্বের কথা, যে শূন্যতার দর্শন, যে লক্ষ্যবস্তু সাধকের যে সিদ্ধি লাভের পথ, সেটা কখনো গুরু নিজে হাতে করে একজন শিষ্যকে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারেন না। কি করতে পারেন, গুরু শুধু পথটা দেখিয়ে দিতে পারেন, শিষ্যকে নিজেকে সেই পথে হেঁটে যেতে হবে। গুরু কখনো হাতে ধরে পৌঁছে দিতে পারেন না। গুরু কি করেন, গুরু বোবা শিষ্য কালা মানে হচ্ছে গুরু আভাস ইঙ্গিতে তাকে পথটা দেখাতে পারেন, তাকে আভাস ইঙ্গিতে সেই পথটা সংকেতিত করতে পারেন, কিন্তু পথে হেঁটে পৌঁছতে হবে কিন্তু শিষ্যকে নিজে। এখানেও আমাদের যেন সেই বৌদ্ধ দর্শনের ভাবনাকে সামনে রেখেই আমরা বলতে পারি যে আমাদের প্রমথ চৌধুরীও বলছেন, শিক্ষকের কাজ শুধু শিক্ষা দানে নয়, তা ছাত্রকে গ্রহণ করতে উদ্বুদ্ধ করায়। অর্থাৎ আমি যদি শিক্ষক হই, আমি ছাত্রকে কখনো বলবো না যে আমি যা জানি সেটা তোমাদের বলছি, এর বাইরে কিচ্ছু দরকার নেই। আজকের সিস্টেম, আজকের পড়াশোনা তো তাই। ছাত্ররা যাতে পড়তে আসে, তাই শিক্ষক কী করেন, শিক্ষক বলেন যে আমি যেটা বলছি এটাই সব, তোমার আর বই কেনার দরকার নেই। অর্থাৎ এটা সত্যি কথা খুব, যে শিক্ষকের কাজ ছাত্রকে বই পড়তে উদ্বুদ্ধ করায়, আজকের শিক্ষা ব্যবস্থা যখন একটা বেনিয়া মারফতে চলে গেছে, একটা বণিক বৃত্তিতে পরিণত হয়েছে, একটা ব্যবসাতে পরিণত হয়েছে, তখন যে শিক্ষকের কাজ ছিল ছাত্রদেরকে বই পড়তে উদ্বুদ্ধ করা, সেই শিক্ষকেরাই কিন্তু ছাত্রদের বই পড়া থেকে বিরত করে, যাতে সে তার কাছে পড়তে আসে। বই পড়ে ফেললে তো সে আর আসবে না, ফলে সে বই পড়বার কথা বলে না অনেক সময়। আমি বলছি না সবাই তার এ কাজ করে, কিন্তু কখনো কখনো যে এটা হয় সেটা আমরা সকলেই বোধহয় কম বেশি স্বীকার করতে বাধ্য। প্রমথ চৌধুরী এখানেই আমাদেরকে বাধা দিচ্ছেন। হ্যাঁ, শিক্ষকের যে শুধু দোষ আছে তাই নয়, আমাদের পরীক্ষার সিলেবাস সিস্টেম, অল্প সময় সেমেস্টার সিস্টেম পড়াশোনা, এটাও কিন্তু একটা বাধ্য করে যে ওই নোটটাই পড়ার সুযোগ থাকে না একটা ছাত্রের, ফলে বইয়ের বিপুল জগতে সে প্রবেশ করতে পারে না। এখানেই প্রমথ চৌধুরীর আপত্তি যে এই শিক্ষা ব্যবস্থা তোমাকে বড়জোর একটা ডিগ্রি দিতে পারে, সার্টিফিকেট দিতে পারে, বিশ্ববিদ্যালয়ে শংসাপত্র দিতে পারে, কিন্তু তুমি কখনোই সেটার উপর ভর করে বলো না তুমি সুশিক্ষিত। প্রকৃত শিক্ষিত তিনি যিনি স্বশিক্ষিত, কারণ নিজে থেকে পড়াশোনা না করলে তোমার যে পড়াশোনার জগৎটা সেটা কখনোই পূর্ণতা পেতে পারে না। এই পৃথিবীতে যারা বড় হয়েছে তারা সুশিক্ষিত হয়েছে স্বশিক্ষায়। রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষা থেকে বেরিয়ে এসেছিলেন বলেই তিনি কিন্তু সুশিক্ষিত হয়েছিলেন, তিনি রবীন্দ্রনাথ হয়েছিলেন। এবং পরবর্তীকালে বিশ্বভারতীতে যখন তিনি মুক্ত বিশ্ববিদ্যালয় বা মুক্ত শিক্ষাঙ্গন তৈরি করলেন, তখন প্রকৃতির মাঝে পড়াশোনার কথা তার মাথায় এলো। কেন এলো? আসলে এখানেও খুব একটা লক্ষ্য করবার বিষয়। আসলে প্রমথ চৌধুরী যেটা বলতে চাইছেন যে শিক্ষাকে নিতে হবে ভালোবাসার সঙ্গে, এবং সেই ভালোবাসার সঙ্গে যদি নিতে পারি তবেই তার সার্থকতা। আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের পড়াশোনার সিস্টেম
ভালোবাসা দিয়ে পড়ায় না, সে প্রথাগত। তো এই যে তার মানে প্রমথ চৌধুরী মূলত যেটা বলতে চাইছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেখানে শিক্ষার্থীরা একটা প্রথাগত সিস্টেমের মধ্যে যে পড়াশোনাটা করে সেটা আসলে একটা নিরস বিদ্যাচর্চা, যেটা শিক্ষার্থীকে পরিপূর্ণরূপে বিকশিত হতে দেয় না। কারণ বিকশিত হওয়া, পরিপূর্ণরূপে জ্ঞান অর্জন করতে গেলে শিক্ষার্থীকে ভালোবেসে পড়াশোনাটা করতে হবে। সেই জায়গাটা আমাদের যে পড়াশোনার যে সিস্টেম বা ক্ষেত্র, সেখানে কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়। আর এই জায়গা থেকেই তিনি আনন্দের সাথে পড়াশোনা, বলা যেতে পারে নিজের ইচ্ছা থেকে পড়াশোনা, সেই জায়গাটাকে অর্থাৎ কিছুটা বলতে পারা যেতে পারে স্বাধীনভাবে পড়াশোনা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা কলেজ স্তরের পড়াশোনার বাইরে বেরিয়ে শিক্ষার্থী যদি আপন ভালো লাগা থেকে পড়াশোনাটা করে, তবে সেই পড়াশোনাটা একজন শিক্ষার্থীকে প্রকৃত অর্থে সুশিক্ষিত করবে এবং স্বশিক্ষা, নিজের আগ্রহে পড়াশোনাটার মধ্য দিয়েই সেই পূর্ণতা আসবে। এই প্রসঙ্গে পরিশেষে যে কথাটুকু বলে আমরা আমাদের আলোচনাটা শেষ করতে পারি, যে তিনি এই যে বই পড়ার কথা বলছেন, তিনি কোন বইয়ের কথা বলছেন? এখানেই কিন্তু লক্ষ্য করবার বিষয় যে পুরো প্রবন্ধ জুড়ে প্রমথ চৌধুরী আসলে সাহিত্যের কথা বলছেন। যে সাহিত্য সম্পর্কে আমরা সকলেই একটু উন্নাসিকতা প্রকাশ করি, যে এই অর্থমূল্যে বিচার্য এই যে সমাজ ব্যবস্থা, সেখানে আমাদের কাছে সব কিছুর মূল্য থাকলেও সাহিত্য বিষয়টাকে আমরা সব থেকে অপ্রাসঙ্গিক বলে মনে করি। কারণ যা কিছু এই সমাজে সবটাই তার বলা যেতে পারে ভালো মন্দ বিচার্য ব্যাপারটা হয় নগদ একটা লেনা দেনার ওপর, অর্থাৎ নগদভাবে তা থেকে আমি কি পেতে পারি। নগদ মূল্যে বলতে কি বোঝায়? নগদ মূল্যে বলতে বোঝাচ্ছে যে আমরা সেই বিষয়টাকে গুরুত্বপূর্ণ মনে করি যেখানে তাৎক্ষণিক একটা ফলাফল পাওয়া যায়, হাতে নাতে একটা ফল পাওয়া যায়। কিন্তু প্রমথ চৌধুরী বলছেন যা হাতে নাতে পাওয়া যায় তার থেকেও যা হাতে নাতে পাওয়া যায় না, তার ফলাফল কিন্তু হয় দীর্ঘস্থায়ী। তিনি বলছেন সাহিত্য চর্চা করে, বই পড়ে এই মুহূর্তে তুমি হাতে নাতে কোনো অর্থনৈতিক উপার্জন বা ফলাফল পাবে না, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী রূপে তোমার চেতনাকে বিকশিত করবে, একটা জাতি, একটা সভ্যতার উন্নতিতে সাহায্য করবে। এবং এই যে সাহিত্য চর্চার কথা বললাম, সেখানে প্রমথ চৌধুরী কোন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন? তিনি আসলে যেটাকে দেখাতে চাইছেন সেটা হচ্ছে আনন্দের সঙ্গে পড়া। কারণ আনন্দের সঙ্গে যখন আমরা পড়ি, তখন কি হয়, সেটাকে গ্রহণ করা, সেটাকে আমার হৃদয়ের জারগ্রসে জারিত করা, তার সঙ্গে নিজেকে একাত্ম করা, এটা অনেক সহজ হয়। এবং তিনি মনে করেন সাহিত্য পাঠ সেই জায়গাটাকে তৈরি করে। সাহিত্য এমন একটা বিষয় যেটাকে তিনি আমাদের সমাজে যত রকমের শাস্ত্র, ধর্মগ্রন্থ রয়েছে বা বিজ্ঞানের গ্রন্থ রয়েছে, সব কিছুর ওপরে তিনি সাহিত্যকে রাখতে চেয়েছেন। কেন রাখতে চেয়েছেন? তিনি বলছেন যে একটি বিজ্ঞানের গ্রন্থ, একটি শাস্ত্র গ্রন্থ, একটি ধর্মগ্রন্থ, একটি দর্শনের গ্রন্থ, সেগুলো কি করে, সেগুলো কিছু তত্ত্ব বা দর্শনকে আমাদের সামনে তুলে ধরে, কিন্তু সেগুলো হয় জীবন থেকে বিচ্ছিন্ন, ঘড়ায় তোলা জল। তিনি বলছেন মানস গঙ্গার জল, অর্থাৎ বিচ্ছিন্ন। অর্থাৎ আমি যখন একটা কোনো ধর্মগ্রন্থ পড়ি, শাস্ত্রগ্রন্থ পড়ি বা একটা ফিলোসফির বই পড়ি, তখন সেখানে যে দর্শন বা তত্ত্ব বা বিষয়টা আছে, সেটা জীবন থেকে নিগড়ে আনা একটা বিচ্ছিন্ন উপাদান। কিন্তু সাহিত্যের মধ্যেই যখন আমরা সেটাকে সন্ধান করি, তখন কিন্তু সেখানে পরিপূর্ণ জীবনটা থাকে। কারণ জীবনের শ্রেষ্ঠ ফুল বা কোনো উপাদান, তাকে দর্শনে নিগড়ে নিয়ে এসে দর্শন হিসেবে দেখানো হয়। ধর্মগ্রন্থেও কোনো না কোনো উপাদান থাকে, কিন্তু সেই কুঁড়িটা বা ফুলটা নয়, পুরো জীবনটাই তো থাকে সাহিত্যের মধ্যে। সাহিত্য তো জীবনকে নিয়েই, আমাদের ভালো লাগা, মন্দ লাগা, অনুভব, অনুভূতি, সবটাই সাহিত্যে প্রতিফলিত হয়। ফলে সাহিত্য হচ্ছে জীবন নামক যে গোটা বৃক্ষটা, সেই গোটা বৃক্ষটাকেই তুলে ধরে সাহিত্য। ফলে সাহিত্যের মধ্যে যেটা পাই, সেটা ছেঁড়া নয়, কাটা নয়, খণ্ডিত নয়, সেটা একটা পরিপূর্ণতা নিয়ে আমাকে এই জীবনের সঙ্গে, এই সমাজের সঙ্গে একাত্ম হতে সাহায্য করে। অর্থাৎ প্রমথ চৌধুরী বলতে চাইছেন যা দর্শন বলে, যা ধর্মগ্রন্থ বলে, যা শাস্ত্র বলে, সবটা আমি একসাথে পেতে পারি সাহিত্য। সাহিত্যের মধ্য দিয়ে যখন পাই, সেটার সবথেকে বড় উপকারিতা কি? আগেই বলছিলাম, আনন্দের সঙ্গে যা কিছু আমরা নিই, সেটা আমাদের হৃদয়ের সঙ্গে, আমাদের সত্তার সঙ্গে একীভূত হয়ে যায়, তাকে গ্রহণ করা অনেক সহজ হয়। সাহিত্য কি করে? সেই যে ধর্ম, দর্শন, বিজ্ঞান
যা কিছু কথা, নীতি কথা, সে যখন বলে, সে একটা গল্পের ছলে বলে। সে জীবনের সঙ্গে সম্পৃক্ততা রেখে বলে। ফলে সেই জীবনের সঙ্গে সম্পৃক্ততা রাখার ফলে, একটা গল্পের ছলে বলার ফলে, সেখানে যখন সেটাকে আমরা আহরণ করি, সেটা কি হয়, নিছক তত্ত্বকথা হয় না। একটা ধর্মগ্রন্থ পড়তে গিয়ে, একটা সমাজবিজ্ঞানের বই পড়তে গিয়ে আমরা কিছুক্ষণ পড়ার পর আমাদের মধ্যে একটা বিরক্তি চলে আসে। সত্যি তো, কেউ যদি আমাদেরকে নীতিকথা ঘন্টার পর ঘন্টা শোনায়, আমাদের কিছুক্ষণের মধ্যেই যেন হাই উঠতে শুরু করে। কেউ যদি আমাদের দর্শনের কথা শুধু বলতে থাকে, ফিলোসফির কথা বলতে থাকে, জীবনের কথা এইভাবে দর্শনের আকারে বলতে থাকে, আমাদের সবটাই নীরস লাগে। কিন্তু সাহিত্যের মধ্য দিয়ে যখন পাই, তখন কি হয়, সে হচ্ছে একটা বিরাট একটা, বলা যেতে পারে, লীলাক্ষেত্র জীবনে, যেখানে আমরা, আমাদের কাছে কেউ কোনো কিছুকে একেবারে এটাই তত্ত্ব, এটাই দর্শন এইভাবে তুলে ধরে না, যেটা ধর্মগ্রন্থ বা নীতিগ্রন্থ বা বিজ্ঞান বলে। কিন্তু সাহিত্য কি করে? সাহিত্য বলে খুঁজে নাও। সাহিত্য আমাদেরকে বলে সেখানে সন্ধান করো। সাহিত্য হচ্ছে সেই খোলা মাঠ, যেখানে নিজের মনের আনন্দে দৌড় দেওয়া যায় এবং নিজের ইচ্ছে মতো, লেখক তো বলেন, কিন্তু নিজের মতো করে তাকে সন্ধান করে নেওয়া যায়। একটু উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরা যাক, একটি প্রবন্ধ গ্রন্থ আছে খুব পরিচিত, বিনয় ঘোষ, একজন বিশিষ্ট সমাজবিজ্ঞানী। তার একটি বইয়ের নাম মেট্রোপলিটন মন ও মধ্যবিত্ত বিদ্রোহ। তো এই বইয়েতে বিনয় ঘোষ কলকাতা শহর কীভাবে গড়ে উঠল, কলকাতা শহর কীভাবে নগর মহানগর হয়ে উঠল, সেই কলকাতা শহরের আধুনিক নাগরিক জীবনে ব্যক্তি মানুষ কেমন করে একজনের থেকে আরেকজন বিচ্ছিন্ন, একাকিত্বের যন্ত্রণা, মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগাযোগটা কীভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দিন দিন এই বেনিয়ার সময়ে, সেটাকে দেখাচ্ছেন। এবার দেখো, এইটাকে যখন আমি শুধুমাত্র একটি সমাজবিজ্ঞানের বই হিসাবে পড়ছি, তখন কি হয়, এই বইটার পাতাগুলো, এই বইটার হরফগুলো কিছুক্ষণ পড়ার পর আমার কাছে নিরস থাকে, কারণ এটা শুধু তত্ত্বের কথা বলছে, সমাজের কথা বলছে। কিন্তু দেখো, এই দর্শনটাই যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘদূত বলে প্রবন্ধে পড়ি, তখন কি চমৎকারভাবে তিনি কালিদাসের মেঘদূত কাব্য, যেখানে যক্ষকে নির্বাসিত করা হচ্ছে রামগিরি পর্বতে তার কর্তব্য অবহেলার ফলে, এবং তার ফলে তার প্রিয়ার থেকে তার যে দূরত্ব, যে যন্ত্রণা, বিচ্ছিন্নতার, সেই যক্ষ আর যক্ষ প্রিয়ার দূরত্বের আধারে তিনি যখন বলেন, একালে প্রতিটা মানুষের সঙ্গে প্রতিটা মানুষের মাঝখানে, মনের মাঝে একটা বিরাট সমুদ্র সমান জলরাশির দূরত্ব। আমরা কেউ কারো মনের মধ্যে প্রবেশ করতে পারি না সশরীরে, যেমন করে যক্ষ তার প্রিয়ার কাছে সশরীরে যেতে পারে না, মেঘকে, কল্পনার মেঘকে বার্তা পাঠাচ্ছে। আমরাও তেমনি আমাদের প্রত্যেকটা মানুষ এই সমাজে দাঁড়িয়ে একজন আরেকজনের মনের থেকে অনেক দূরে, কেউ কারো মনের খবর রাখি না, আমরা সশরীরে তার মনে প্রবেশ করতে পারি না, মানে আমরা তাকে পরিপূর্ণরূপে জানি না। আভাস ইঙ্গিতে, কল্পনার পাখা মেলে তাকে ধরবার চেষ্টা করি মাত্র আংশিকভাবে। এই যে কালিদাসের কাব্যের আধারে বর্তমান সমাজটাকে দেখাচ্ছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিসে দেখাচ্ছেন? কোনো ধর্মগ্রন্থে, কোনো সমাজবিজ্ঞানের বইয়ে? না, এ কোনো সমাজবিজ্ঞানের বই নয়। অথচ যে কথা বিনয় ঘোষ তার মেট্রোপলিটন মন ও মধ্যবিত্ত বিদ্রোহ নামক ওই তথাকথিত সমাজবিজ্ঞানের বইয়ে বলছেন, সে কথাই কিন্তু তিনি বলছেন তার প্রবন্ধের মধ্যে। এখানের পার্থক্যটা কী হলো না, একটা সমাজবিজ্ঞানের বই পড়তে পড়তে আমাদের তথ্যের ভারে আমাদেরকে নিরস থাকে, কিন্তু এখানে কিন্তু নিরসতা আসে না, বরং আমরা এই প্রবন্ধ পাঠ করতে করতে, বা এই ধরনের লেখালেখি আরও অনেক থাকতেই পারে, আমরা একটা উদাহরণ নিলাম, তার মধ্য দিয়ে কী করি না, আমরা আমাদের সমাজ, ধর্ম, দর্শন, যে কোনো কিছু সবটা এইভাবে কিন্তু সাহিত্যের আধারে নতুন করে খুঁজে পাবার একটা আনন্দ হয়। অর্থাৎ সাহিত্য হচ্ছে সেই খোলা মাঠটা, যা সমাজ, ধর্ম, দর্শন যা কিছু বলে, আলাদা আলাদা গ্রন্থে আলাদা আলাদা নীতি নির্ধারক বা সমাজের বিজ্ঞানী বা ধর্মগুরুরা, ফিলোসফাররা যে কথা তত্ত্বের আকারে বলে, নিরস তথ্য নির্ভর করে বলে, সেই তত্ত্ব, সেই তথ্য সাহিত্য রসের আধারে যখন সাহিত্যের পাতায় পাই, তখন কিন্তু সেটা আর নিরস থাকে না, তখন জীবনকে নতুন করে জানার আনন্দ থাকে। এবং এই যে গল্পের ছলে বলা, এটা কি করে, এটা সারা জীবন আমাদের চলার পাথেয় হয়ে যায়। এই জন্য প্রমথ চৌধুরী বলছেন, ধর্ম, দর্শন, বিজ্ঞান যা কিছু আলাদা করে বলে, সেগুলো হয় আংশিক, সাহিত্যের মধ্যে তাকে কিন্তু পরিপূর্ণরূপে পাওয়া যায়। এখানেই সাহিত্য চর্চার গুরুত্ব। অর্থাৎ প্রমথ চৌধুরী বই পড়া বলতে সাহিত্য চর্চার কথা বলছেন, তিনি সাহিত্যকে গুরুত্ব দিচ্ছেন, যাকে আমাদের বেনিয়া সভ্যতা
আজকের দিনে বেশি গুরুত্ব দিতে চায় না, তাৎক্ষণিক ফল লাভের প্রতি তার জোর থাকে, সাহিত্য চর্চা সেখানে কিন্তু সবটা দিতে পারে। বই পড়া প্রবন্ধে প্রমথ চৌধুরী তাই শেষ কথা যেটা বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি, যে একটি বিজ্ঞানের কথা, দর্শনের কথা, ধর্মের কথা যেখানে বসে বলা যায়, সেখানে থেকে বেরিয়ে এসেও বলা যায়। একটি ধর্মের কথা মন্দিরে বসেও বলা যায়, মন্দিরের বাইরে গিয়ে বলতেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু বইয়ের মধ্য দিয়ে যদি জ্ঞান আহরণ করতে হয়, নিজের চিত্তকে বিকশিত করতে হয়, তাহলে লাইব্রেরির দরকার আছে। লাইব্রেরি সেই মানসিক হাসপাতাল যেখানে গেলে চিত্তকে বিকশিত করা যায়, কারণ জ্ঞানই আনে চেতনা, চেতনাই আনে মুক্তি। আর সেই মুক্তির জন্য বারে বারে পড়াশোনা করতে হবে, নিজের ইচ্ছায়, নিজের মতো করে। এই যে নিজের মতো করে পড়াশোনা, স্বশিক্ষিত হওয়া, এই পথেই একটা সমাজের মুক্তি আসবে। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির বাইরে প্রকৃত অর্থে শিক্ষার প্রসার ঘটবে, এবং তার ফলাফল হয়তো এই মুহূর্তে নয়, কিন্তু সুদূর প্রসারী দিক থেকে দেখতে গেলে সেখানেই একটা জাতির, সভ্যতার মুক্তি ঘটবে। এইভাবেই বই পড়া প্রবন্ধে বই পড়া এবং লাইব্রেরির গুরুত্বকে তুলে ধরতে চেয়েছেন প্রমথ চৌধুরী, এবং এই বই হিসাবে সাহিত্যের যে আলাদা করে একটা তাৎপর্য আছে সেটাকেই প্রতিষ্ঠিত করেছেন প্রমথ চৌধুরী। বই পড়া প্রবন্ধ নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন প্রয়োজনে। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।